মায়ার মামারা সজীবের চাকরি নেই তাই মত দিতে চাইলেন না। আফজাল সাহেব বুঝিয়ে বললেন, ছেলে আজ না হোক কাল তো চাকরি করবে। এলাকার মানুষ বলছে ছেলেটা ভালো হবে, তাছাড়া কোচিং সেন্টার থেকে ভালো পয়সা কামায়। মায়ারও মত আছে তা বোঝা গেল। অনেক বুঝানোর পর মায়ার মামারা রাজি হলেন। আকটটা করে রাখতে বললেন, যখন চাকরি হবে তখন নিয়ে যাবে। সাজিয়া বেগম ভীষণ খুশি হলেন। এত সহজে সব মিটে যাবে তিনি ভাবতে পারেননি। সজীবের কোনো বিকার দেখা গেল না। শুধু সাজিয়া বেগমকে বললেন, আম্মা এখন এসব কিছু করার দরকার নেই। সাজিয়া বেগম ছেলের কথা শুনে মুখ ভাঙালেন। তুই কিছু করিস না, সব আমি করবো, তাহলে বিয়েটাও আমি করব। আচ্ছা আম্মা। সাজিয়া বেগম কপাল চাপড়ালেন। এই ছেলে বয়সে বড় হয়েছে কিন্তু আক্কেল হয়নি এখনো। মায়া সেদিন নিজ হাতে নারকেল পুরি বানালো, যদিও সব মাজেদা বানিয়ে দিয়েছিল, কিন্তু ভাই বাবার সামনে নিজের ক্রেডিট নিয়ে চালিয়ে গেল। কোচিংয়ে নিয়ে গেল ব্যাগে ভরে হটবক্স করে। সজীবকে খাওয়াবে, কিন্তু হাদারামটা আসে টাইমে টাইমে। আগে শাসলে কি হয়। কোচিংয়ের সব শিক্ষার্থীরা তখন বাইরে দাঁড়িয়ে গল্পগুজব করছে। সজীবকে দেখার সাথে সাথে সবাই ক্লাসে চলে যেতে লাগলো। কয়েকজন দেখেনি সজীবকে। সজীব তাদের ডাক দিল, সবাই ক্লাসে যাও, বাইরে কি? মেয়েগুলো দৌড়ে ক্লাসে চলে গেল। একজন গেল না। আশ্চর্যজনকভাবে মেয়েটির পিঠে ব্যাগও। সজীব চোখ সরিয়ে নিল। চলে যেতে যেতে মায়ার বিড়বিড়ানি শুনল, সব কুকুরকে নিয়ে গিয়ে খাওয়াবো আজ। মিস মায়া, আপনি ক্লাসে যাচ্ছেন না কেন? তরতরিয়ে রাগ বাড়ল মায়ার। নাক ফুলিয়ে কড়া কণ্ঠে জবাব দিল, যাব না। কি করবেন? সজীব এদিক ওদিক তাকালো তাড়াতাড়ি। উফ, এই মেয়েটা এখানে কোনো সিন ক্রিয়েট করলে ইজ্জত সম্মান সব শেষ। এটা কোচিং সেন্টার। তো আমি কি বলেছি এটা বাসর ঘর? আপনি একটু আগে আসতে পারেন না? আগে আগে এসে কি করব? কি হয়েছে তোমার? মায়া কোনো কথা বলল না। ব্যাগ সামনে এনে চেইন খুলে একটি বক্স বের করলো। বলল, এটাতে নারিকেল পুরি আছে, 20টা দিয়েছি। অফিসের সবাইকে একটা একটা করে দিবেন, আর বাকিগুলো আপনার আর আন্টির জন্য। না না, আমি এসব নিতে পারবো না। মায়া তার হাতে ধরিয়ে দিল। যেতে যেতে নরম গলায় বলল, আমি বানিয়েছি। সজীব বক্সটা নাড়ালো। হাত দুটো পেছনে পেছনে রেখে হেঁটে অফিসে গেল। সবাইকে বক্স খুলে নাস্তা দিল। সবাই খেলো, প্রশংসাও করলো। সবাই ভেবেছে সজীবের মা বানিয়ে পাঠিয়েছে। সবাই খেয়ে নিল সবটা। সজীবের কপালেও জুটল না। পানি খাওয়ার অজুহাতে মায়া এলো অফিসে। সবাইকে সব উল্টে খেয়ে নিতে দেখে চোখ জোড়া ছলছল করে উঠল। নাক ফুলিয়ে তাকিয়ে থাকলো সজীবের দিকে। সজীব মাথা নামিয়ে ফোন টিপছে। ধূপধাপ পা ফেলে হেঁটে চলে গেল মায়া। তৌহিদ স্যার বলল, সজীব, মায়া কি পানি খাওয়ার ছলে তোমাকে দেখতে আসে নাকি? সজীব শুনেও যেন শুনল না। ত্রিনা বলল, আর কি, এখন কোচিংটাকেও প্রেমমহল মনে হচ্ছে। তুমি তোমার ফোনটা অফিসে রেখে যেও ত্রিনা। ফোন কলের আওয়াজে স্টুডেন্টদের পড়ায় অসুবিধা হয়। ত্রিনা অপমানে লাল হয়ে গেল। সজীব বলল, আমি তোমাকে এনেছি এই কোচিং এর টিচার হিসেবে, সো আমার কথা শুনলে থাকো, নইলে চলে যাও। গটগট পায়ে হেঁটে ক্লাসে চলে গেল ত্রিনা। কোচিং থেকে বাসায় ফেরার সময় রাস্তায় হাজির হলো সজীব। মায়া তখন লম্বা লম্বা পা ফেলে হাঁটছিল। সজীব তার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, সরি ম্যাম। মায়া আরো জোরে হাঁটল। সজীব এই প্রথম তার হাত ধরল, আটকালো, বলল, কি হয়েছে, এত রাগ কেন? আমি আপনার জন্য নাস্তা বানিয়ে এনেছি, আর আপনি সেগুলো সবাইকে খাইয়ে ফেললেন। আমি তোমার হাতের নাস্তা অনেক খেতে পারবো, ওরা তো পারবে না। সুযোগ আসলো আর খাইয়ে দিলাম, ভালো করিনি? রাগের কারণে কথা বলতে পারল না মায়া। সজীব পকেট থেকে চকলেট বের করলো, বাড়িয়ে দিয়ে বলল, এই পিচ্ছি, চকোলেট খাও, নাও। মায়া নিল, তারপর দূরে ছুঁড়ে ফেলল, বলল, আমি ওসব সাইপাস খাই না। সজীব আওয়াজ করে হেসে দিল। তারপর উল্টো পথে হেঁটে চলে গেল। সে যেতেই মায়া চকলেটটি কুড়িয়ে নিল, খুলে মুখে দিয়ে বলল, আমি খাই না ওসব সাইপাস। 1 জুন আকদের তারিখ পড়ল। সাজিয়া বেগম বললেন, কোথ হয়ে গেলে আর চিন্তা থাকবে না। আকদ মানেই তো বিয়ে আম্মা। এখন সাজিয়া বেগম ছেলের সাথে কোনো কথা বললেন না। মায়াকে বললেন। মায়ের ফোন থেকে রাতে সজীবকে কল করলো মায়া। সজীব হ্যালো বলতেই ফোপাতে থাকলো মায়া, মেরে ফেলবো আমি আপনাকে। সজীব হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো, বলল, আমি মরতে চাই, সাথে তোমাকেও নিয়ে যাব। বিয়ে করছি না,
রাগার কি আছে? আশ্চর্য। আগরটা হলো সবার সম্মতিতে। 5 লাখ দিনমোহর দিয়ে কোচিংয়ের স্যারেরা ছিল। ট্রিনা আসেনি। নিতু মায়ার কানে কানে এসে বলে গেল, বান্ধবী ছক্কা মারলি। আমাকে আজ থেকে ম্যাডাম ডাকবি, বেয়াদব। ওই দূরের রুম থেকে একজোড়া চোখ তার দিকে চেয়ে আছে। দেখতেই লজ্জায় লজ্জানো হলো মায়া। যা, সে না বউ সেজেছে, বউদের কথা বলতে নেই। সাজিয়া বেগম এসে গালে কপালে চুমু দিল মায়ার। বলল, আমার বাড়ি যাবি? তোর শ্বশুর বাড়ি বিয়ে হয়ে গেলে যে। হ্যাঁ যাব। না যাব না। সবাই হেসে ফেলল। সাজিয়া বেগম তার কানে কানে এসে বললেন, তোর পরে চাকরি হলেই তোকে নিয়ে যাব, বুঝলি? মায়া মাথা নাড়িয়ে সাই দিল। সাজিয়া আবার কি যেন ভেবে বললেন, তোর বরকে বলিস আমি কি রাজ্য খাই, আর যে আমাকে খাওয়াতে পারবে না বলে ঘরে তুলছে না। আচ্ছা বলবো আন্টি। চর দেবো মেয়ে, মা ডাক। আর ভুল হবে না মা। মায়া এসেছিল মায়ের রুমে। সাজিয়া বেগম আর মাজেদা কথা বলছিলেন। নিতু এসে টেনে তুলল তাকে। বলল, মায়া যেতে চাইল না। নিতু টেনে তুলল তাকে। ভারী শাড়ি নিয়ে হাঁটতে বেগ পেতে হলো তাকে। তৌহিদ স্যার, মামুন স্যার, মনির স্যারকে দেখা গেল। তারা মায়াকে দেখে বলল, কনগ্রাচুলেশন মেয়া ম্যাডাম। মায়া হাসলো ঠোঁটিলিয়ে। আবার লজ্জা পেল। নিতু তাকে টেনে নিয়ে গেল। তার রুমের ভেতরে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল তাকে। মায়া বলল, এখানে কেন? দরজা বন্ধ করে চলে গেল নিতু। মায়া দরজা ধাক্কালো। অনেকক্ষণ পর দরজা খুলল নিতু। চমকে তাকাতেই দরজা খোলা মানুষটাকে দেখে চমকে গেল মায়া। খয়েরি রঙের পাঞ্জাবি পরা মানুষটাকে পূর্ণ দৃষ্টি মেলে দেখতেই গর্বে বুক ফুলে উঠল। তার সুদর্শন স্বামী সজীবকে হাত ধরে টেনে এনে রুমে ঢুকালো মায়া। দরজায় খিল দিল। সজীব নীরবে চেয়ে আছে, মুখে কথা নেই। মায়া তাকালো সজীবের দিকে। যাহ, লোকটা কিভাবে যেন তাকায়। ভীষণ লজ্জা পায় তার। লাল রঙের বেনারসি, নাকে লম্বা নথ, চুলের সাথে সোজা সিথির মাঝখানে লম্বা টিকলি, গলায় অলংকার, পরিপূর্ণ বধূ। মায়া সজীবের কাছে গেল। চোখে চোখ পড়তেই কেঁপে উঠল অন্তরাত্মা। মায়া সরে পড়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়ায় এসে ঠেকলো লম্বা চওড়া মানুষটার বুকের কাছে। আর তাকালো না উপরে লজ্জায়। মাথা রাখলো আয়েশ করে স্বামীর বুকে। অনুভূতিদের তখন দফারফা অবস্থা। হাত পা অসাড় হওয়ার পালা। সে মাথা তুলতেই সজীব হাত গলিয়ে দিল মায়ার দুগালের পাশে ডিঙ্গিয়ে কানের নিচে। কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করল, লজ্জা পাচ্ছেন কেন মায়াবতী? বিয়ে করে লাফাচ্ছিলেন না? সে অবস্থায় নাক ফুলালো মায়া। সজীবের 2 হাত মুখের দুপাশে আঁকড়ে থাকায় কথা বলতে পারল না মায়া। ফোলা নাকটা আরো ফুলালো সে। সেই নাকের ডগায় ভালোবাসার প্রলেপ দিল সজীব। চোখ জোড়া খিচে বন্ধ করলো মায়া। কপালে আর গালের দুপাশে লেগে গেল হিমশীতল ছোঁয়া। লজ্জায় নিজেকে গুটিয়ে নিল মায়া। পা জোড়া কাঁপলো তরতর করে। খানিকটা দম নিয়ে পিছু ফিরতে চেয়েও পারল না সে। পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তাকে প্রাণ পুরুষ। কানের নিচে কাঁধে বেয়ে গেল নামহীন স্পর্শ। বাঁধন আলগা হয়ে আসতেই সামনে ফিরল মায়া। তার হাতের উল্টো পাশ ভিজিয়ে দিয়ে সজীব বলল, আসছি, আবার আসবো তোমাকে নিয়ে যেতে। চোখ জোড়া ছলছল করে উঠল মায়ার। সজীবের গলা ধরে ঝুলে পড়ল সে। গালে গাল লাগিয়ে চুপ করে রইল। সজীব শীতল কণ্ঠে বলল, হয়েছে? না, আর একটু। বাইরে সবাই খুঁজবে আমাদের। খুচুক। আমাকে লজ্জায় ফেলে দেবে তুমি। মায়া ছাড়ল তাকে। সজীবের গলা টেনে এনে কপালে চুমু দিল। বলল, আপনি আমার মায়াবতীর। পার হলো সপ্তাহ খানেক। টিউশনের বেতন হাতে এলো সজীবের। মায়ের জন্য শাড়ি কিনলো প্রতিবারের মতো। এবার একটু ব্যতিক্রম হলো। খয়েরি রঙের একটি শাড়িও কিনলো মায়ার জন্য। এক গাদা চুড়ি কিনলো। মায়াকে দেখতে যাওয়ার সময় নিয়ে গেল সে। সজীবের দেওয়া শাড়ি সাথে সাথেই পরলো মায়া। অনুরোধ করলো সজীবকে আজ থাকুন। সজীব বলল, না, স্টুডেন্টদের খাতা জমা পড়েছে, অন্য একদিন ম্যাডাম। মায়া রাগ করলো। মাজেদা এসে বললেন, বাবা, তোমার মা বলেছে থাকতে, থেকে যাও আজ, আমি একটু রান্না বান্না করে খাওয়াই। অনুরোধে থেকে যেতে হলো সজীবের। চিন্তা এলো মাথায়, চাকরি কিভাবে পাবে?
মায়াকে ঘরে তুলতে হবে, এভাবে চলতে পারে না। হাত ভর্তি চুড়ি পরলো মায়া, রিমঝিম আওয়াজ তুললো সেই চুড়ি, চোখে গাঢ় কাজল পড়ল। সজীবের কাছে এসে বলল, আমাকে কেমন লাগছে বলবেন না? আপনার দেওয়া শাড়িতে সেজেছি। মায়াবতী। মায়া হাসলো নজ্জানু হয়ে। রাতে নিজ হাতে খাওয়ালো সজীবকে। তারপর সজীবের মাথা নিজের কোলে রেখে চুলে বিলি কাটলো। সজীব উঠে বসে বলল, তুমি ব্যথা পাচ্ছ? একদম নয়। তারপর হেসে নিজে জড়িয়ে ধরলো সজীবকে। সজীবের গালে গাল লাগিয়ে নরম ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমাকে কবে নিয়ে যাবেন? আমি চাইলেও আপনাকে ভালোবাসতে পারি না, কাছে পাই না। আজকে যে পেয়েছেন। আপনি আমার। মাস গেল 3। নিয়মিত কোচিংয়ে আসা মায়াকে কোচিংয়ে দেখল না সজীব। মায়াকে কোচিং থেকে বাড়ি পৌঁছে দেওয়া আবার কোচিংয়ে নিয়ে আসা সব যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ওই মায়াবীর চেহারাটা না দেখলেই পুরো দিন যেন ফুরোতেই চায় না। সজীবকে একে একে সবাই জিজ্ঞেস করলো মায়া কোচিংয়ে আসেনি কেন। সজীব নিজেই জানে না কেন আসেনি। সোজা মায়াদের বাসায় চলে গেল সজীব, সেইভাবে যেভাবে সে কোচিংয়ে আসে। মায়াদের বাসায় গিয়ে জানলো মায়াকে হসপিটালে এডমিট করা হয়েছে। কাল রাতেই হঠাৎ জ্বর আক্রমণ করলো, সাথে ডায়রিয়া আর বমিও আছে। সজীবকে জানাননি আফজাল সাহেব, ভেবেছেন মায়ার একটু ভালো লাগলেই জানাবেন, শুধু শুধু চিন্তা করবে ছেলেটা। হসপিটালে পৌঁছাতেই সবার উপর রাগ দেখালো সজীব। মায়া কেবিনের বেডে শোয়া, চিকিৎসা চলছে তাই ডক্টর ঢুকতে দিল না সজীবকে। যখন ডক্টররা একটু বের হলো সজীব তাড়াতাড়ি ঢুকে পড়লো, ঝাপটে গিয়ে জড়িয়ে ধরলো মায়াকে, তুলে তার বুকের সাথে লেপ্টে রাখলো। নরম শরীরটা পড়ে যাচ্ছে জ্বরে। ডক্টরের রিপোর্ট এলে জানা যায় মায়ার টাইফয়েড। ভেতরে ভেতরে জ্বর অনেক দূর এগিয়ে গেছে, ভয়াবহ পর্যায়ে চলে গেছে। সাধারণত জীবাণু প্রবেশ করার 40 থেকে 50 দিন পর এই রোগের লক্ষণ দেখা যায়। তার আগে বুঝতে পারলে কিংবা চিকিৎসা চললে রোগীর জন্য ভালো। না হলে সাজিয়া বেগম আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে বসে পড়েন, আল্লাহ যেন তার ছেলেকে নিঃস্ব না বানায়। সজীব মায়ার কপালে ঘন ঘন চুমু খেলো, বলল, মায়াবতী, কিচ্ছু হবে না তোমার। মায়া চোখ খুলেও সজীবকে দেখল না, বিড়বিড় করলো, আপনার সাথে আমি রেগে আছি, আমাকে দূরে ফেলে রাখেন সব সময়। সজীব তার বুকের সাথে জড়িয়ে ধরলো মায়াকে, বলল, এবার নিয়ে যাব, আমি যা খাবো তাই তোমাকে খাবো, সত্যি, প্রমিস। মায়া চোখ বন্ধ করে তার বুকে লেপ্টে রইল, মিনমিন করে বলল, শুনুন না, আমার মনে হচ্ছে আমি বেশিক্ষণ নেই। আম্মা। সাজিয়া বেগম আর মাজেদা দৌড়ে এলো। সজীব মায়াকে দেখিয়ে বলল, আম্মা, এই মায়াবিনী কি বলে দেখো, আমি ওকে খুব মারবো আম্মা। সাজিয়া বেগম ছেলেকে শান্ত করায়। মায়া ঘুমে ঢলে পড়ে। মাজেদা মুখ গুজে কাঁদে। মায়ার ভাই আর বাবা বসে থাকেন উদাসীন হয়ে করিডোরে। ডক্টররা সাধ্যমতো চেষ্টা চালায়। এই জ্বর অনেক খারাপ অবস্থায় চলে গেছে। মায়ার পাশ থেকে সজীবকে কেউ সরাতে পারল না। সবাই বাইরে বসে থাকলো। সজীবের ছোঁয়া পেতেই তার বুকে মুখ গুছল মায়া। হাত পায়ে বল নেই, কোনো মতে সজীবের গালের সাথে গাল লাগিয়ে রাখলো। আগে বলতো আপনার দাড়িগুলোতে আমি ব্যথা পাই, আজ কিছু বলল না। সজীব মায়ার মাথায় হাত বুলিয়ে বলল, এখন কিছু বলতে হবে না, ঘুমো। মায়া গাল ঠিসে লাগিয়ে রাখলো। শরীরের সমস্ত ভার ছেড়ে দিল সজীবের উপর। সজীব তাকে শক্তপোক্তভাবে ধরে রাখলো। আচমকা বিড়বিড় করে উঠল মায়া। আপনি আমার। সজীব তখন বেঘরে ঘুমে, চোখ লেগে এসেছে। নরম ঠান্ডা শরীরে হাত বুলিয়ে ডাকলো, মায়াবতী, কি করেছেন? এভাবে খামচাচ্ছেন কেন? দেখুন কত জ্বালা লাগছে, এমন কেউ করে? এই। সজীব মায়াকে শুয়ে দিল বেডে। মেয়েটা এত ঘুমায়? অন্যদিন হলে সারা রাত সজীবকে ঘুমাতেও দিত না। বক বক করতে করতে কপালে চুমু দিল সজীব, গায়ে কাঁথা জড়িয়ে দিল। সাজিয়া বেগমকে ডেকে বলল, আম্মা, ওকে কিছু খাওয়াবো না? তুই ছিলি তাই। আর সজীব খাবারের বক্স নিল, কেবিনে ঢুকলো। সাজিয়া বেগম আর মাজেদা বেগমও ঢুকলো। সজীব মায়ার মাথার কাছে বসলো, কপালে হাত বুলিয়ে বলল, আম্মা, ওর তো জ্বর কমছে, রাতে গরম ছিল, এখন তো ঠান্ডা। সাজিয়া বেগম ছুলেন মায়ার পা, থেমে থেমে হেঁটে চলে গেলেন ডাক্তার ডাকতে। পাটাও যেন চলছে না, হাউমাউ করে কেঁদে দিলেন তিনি। বললেন, আল্লাহ, আমার ছেলের সাথে কেন তুমি এত বড় অন্যায় করলে? আমার মাসুম বাচ্চাটা কি দোষ করলে আল্লাহ? তুমি তার কাছ থেকে কেন তার মায়াবতী কেড়ে নিলে? কেন? ডক্টর এলো, মায়াকে মৃত ঘোষণা করলো। সজীব শুনল না, বক্স থেকে খাবার বের করে বলল, এই মায়াবতী, ওঠো তো,
দেখো আম্মা তোমার জন্য চিংড়ি দিয়ে ভাত রান্না করে এনেছে। কত লাকি তুমি, শাশুড়ির হাতে রান্না খাচ্ছ। এই সজীবের হাত থেকে বক্স পড়ে গেল। চোখ ঝাপসা হওয়ায় মাটি থেকে বক্সটা কুড়িয়ে নিতে সময় লাগলো সজীবের। নিজের পায়ের কাছে লেগে থাকা বক্সটিও সে দেখল না। বলল, বক্সটা কোথায় যে গেল? ডক্টর চেয়ে রইল সজীবের দিকে। নিজের উপর আক্রমণ এলো জোরে। সজীব খুশি বসিয়েছে ডক্টরের মুখে। ছিটকে পড়ল ডক্টর। নার্স এসে ধরাধরি করে নিয়ে গেল। সজীব বক্সটি খুঁজতে খুঁজতে বলল, ডাক্তারি শেখানো হচ্ছে আমাকে? সামান্য জ্বর হয়েছে বলে নাকি শি ইজ নো মোর। ফালতু। কোন জায়গায় কোন ইংরেজি বলতে হয় সেটাও জানে না, আবার নাকি ডক্টর। আম্মা কোথায় তুমি? বক্সটা খুঁজে পাচ্ছি না কেন। ও কি খাবে? নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বক্সটা কোথায়? নার্স এসে বক্সটা খুঁজে দিল সজীবকে। সজীব দেখল খাবার নেই বক্সে, পড়ে গিয়েছে। যেগুলো আছে সেগুলো হাতে নিল সজীব। মায়ার মুখের কাছে নিয়ে গিয়ে বলল, এই মায়াবতী, খাবে না? আমার হাতে খেতে তুমি পছন্দ করো না? উঠো খাও। জানো আমিও খাইনি, উঠো। বক্সটা আবারও পড়ে গেল সজীবের। ছেলের কান্নার আওয়াজ শুনে ছুটে আসতেই মুখ থুবড়ে পড়ল সাজিয়া বেগম। মায়ার মা অজ্ঞান হয়ে পড়ল। বাবা নির্বাক। ভাই মিজান মায়ের কাছে মাথা ফেলে রাখল। সাজিয়া বেগম উঠে কেবিনে যান কোনো মতে। প্রিয়তমাকে বুকে আগলে ধরে কাঁদছে তার ছেলে। সাজিয়া বেগম মাথা ঠুকলো দেওয়ালে। আল্লাহ, এ কেমন বিচার তোমার, কেমন? মাজেদা বেগমের যখন জ্ঞান ফিরল তখন তিনি ছুটে যান বাড়ির বাইরে। দেখেন এক বাবা মেয়ের লাশ বহন করছে জানাজার খাটে। এক ভাই আর এক মামা, প্রাণপ্রিয় স্বামী। বাবার কাছে আবদার করবে না মেয়েটি। ভাইয়ের সাথে আর ঝগড়া করার মানুষটিও নেই। মামার পথ চেয়ে বসে থাকা ভাগিনীটা আর নেই। আর স্বামীর প্রিয়তমা মায়াবতী সে আর নেই। স্বামীর কাছে দুষ্টু মিষ্টি ভালোবাসা পাওয়ার আবদার করবে না আর। ভালোবাসার জন্য পাগলামি করবে না। কথায় কথায় বলবে না, আমি আপনার, শুধুই আপনার। কবরে রাখতেই প্রিয়তমাকে শেষ দেখা দেখে সজীব। আকাশও গর্জন করে উঠে সজীবের কান্না শুনে। কোচিংয়ের প্রতিটি স্টুডেন্ট কাঁদল। মিজান ধরে রাখলো সজীবকে কবরে দেওয়ার সময়। ছাড়লো কবর দেওয়া শেষ হলে। মাটি দিতে বলা হলো সজীবকে। কবরে মাটি দিতে দিতে কাঁদল সজীব। চোখের জল ফোঁটা ফোঁটা পড়ল সেই কবরের ভেজা মাটিতে। সজীব মাটি আঁকড়ে ধরল। কেঁদে উঠে বলল, আমাদের না হওয়া একটা সংসার পড়ে আছে মায়াবতী। তোমাকে না দেওয়া ভালোবাসাগুলো পড়ে আছে। অনেক স্বপ্ন দেখা বাকি আছে। তুমি কেন এত নিঃস্ব করে ছেড়ে চলে গেলে মায়াবতী? চলেই যখন যাবে এলে কেন? তবুও যেখানে থাকো ভালো থেকো। আমি তোমার কাছে খুব শীঘ্রই আসবো। ভালোবাসা দিতে একটুও কার্পণ্যতা করবো না তখন। সাজিয়া বেগম ছেলেকে ঝাপটে পড়ে। আব্বা, আমার ঘরের রানীকে কোথায় রেখে এলি? ও আপা, সব কিছু শেষ করে মেয়েটা এত বড় কাজ কি করে করলো? তোর কথা কেন ভাবেনি আব্বা? ও মায়াবতীর আম্মা, ও মায়াবিনী। ও ছলনা করেছে আমার সাথে। ও ছলনাময়ী। তার মায়া আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। ও আমাকে ঠকিয়েছে আম্মা, ঠকিয়েছে। আমি ওকে ভালোবেসেছি আম্মা। ও বাসেনি। বর্তমান ছাদে দাঁড়িয়ে আকাশের মস্ত বড় চাঁদটার দিকে তাকিয়ে সজীব বলল, আজ 1 জুন প্রিয়তমা। এই দিন আমি তোমাকে প্রথম দেখেছি। এই দিন আমি তোমাকে পেয়েছি। তুমি বিশ্বাস না করলেও বলবো, এই দিন আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি বাসনি প্রিয়তমা। তুমি মায়াবতী নও, তুমি মায়াবিনী। বলেই মাথা নামিয়ে ফেলল সজীব। গাল বেয়ে গড়ালো অঝোর ধারায় বর্ষণ। পেছনে এসে দাঁড়ালো কথা। সজীবের ঘাড়ে হাত দিতেই সামনে ফিরল সজীব। কথা ভরকে গেল। সজীবের চোখের জল দেখে তার 2 চোখ ভর্তি হলো জলে। কি হয়েছে মানুষটার? আচমকা কথাকে শক্ত করে জড়িয়ে ধরল সজীব। বাচ্চাদের মতো কেঁদে বলল, কথা আমায় ওই চাঁদ এনে দাও। ওই আকাশের ছাদ কিনে দাও প্লিজ। তাকে ছাড়া আমি ভালো নেই। কথা মাকেও সে নিয়ে গেল। কথা চেয়ে রইল চাঁদটার দিকে। ওই চাঁদের এমন কি আছে? চাঁদটাকে মানুষটা এত ভালোবাসে কেন? চাঁদকে হিংসা হয় কথার, খুব হিংসা হয়। সজীব পড়ে রইল কথার কাঁধে নিচু হয়ে। কথাকে আরো শক্ত করে আগলে নিল। বলল, কথা আমি কেন ভুলতে পারি না? সে তো আমায় ভুলে গিয়েছে। আমি আজও কেন তাকে ভালোবাসি? কেন কথা? রাস্তায় তখন গনগনে সোনালি রোদ্দুর। গাছের পাতারও নড়াচড়া নেই। ব্যবসা গরম পড়ছে। গরমে ঘেমে উঠেছে সজীব। বন্ধুদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই আজ দেখা করতে গিয়েছিল।
ফেরার সময় রোদের প্রকোপ থেকে বাঁচতে আশ্রয় নিল একটি ছোটখাটো রেস্টুরেন্টে। চেয়ার টেনে বসতেই ছোটখাটো একটা ছেলে এসেই বলল, কি দিব সাহেব? শুধু ঠান্ডা। ছেলেটা মাথা নাড়িয়ে চলে গেল। জুসের গ্লাস এনে দিল। বেশ উচ্চস্বরে একজন মহিলার চেঁচামেচি ভেসে আসছে পেছনে। সজীব কৌতূহল দেখালো না। জুসটা শেষ করতে প্রায় 5-6 মিনিটের মতো সময় লেগে গেল সজীবের। তখন ওই মহিলার চেঁচামেচি থামলো। আর যখনই থামলো তখনই পুরুষালী কণ্ঠ ভেসে এলো। কৌতূহল নিয়েই তাকালো সজীব। সুমন এখানে কি করছে? মহিলাটি কে? বিবাহিত মনে হলো। নিজেকে আড়াল করে নিল সজীব। যা যা শুনলো তাতে চোয়াল ফুলে উঠল তার। সুমনের স্ত্রী আছে। বেশি কৌতূহল দেখালো না সজীব। এইটুকুই যথেষ্ট তার জন্য। একদম সুমনের সামনাসামনি পথ দিয়ে বের হয়ে এলো রেস্টুরেন্ট থেকে। সুমন দেখলো কি দেখলো না সেটাও দেখলো না। তবে এটুকু বুঝেছে সুমনের গলা আর ভেসে আসছে না। হয়তো চমকে গিয়েছে সজীবকে দেখে। ছোটখাটো দুটো চকলেট কিনে শেখ বাড়ির উদ্দেশ্যে যাত্রা দিল সজীব। তাকে ফিরতে দেখে কথা রান্নাঘরে দৌড়ে গেল। ফ্রিজ থেকে লেমন জুস বের করে নিয়ে গেল। সজীব চকলেটগুলো টেবিলের উপর রাখলো। কথা এসেই তার দিকে শরবত বাড়িয়ে দিল। সজীব মাথা নিচু করে বলল, খাবো না, খেয়ে এসেছি। কথা খুশি হলো এ কারণে যে সজীব তার সাথে কথা বলল। এই ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মানুষটার কাছে তার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। সে আর কিছু চাইবে না। শাশুড়িকে দেওয়া কথা সে রাখবে। সজীবের পাশে থাকবে বন্ধু হয়ে। স্ত্রীর অধিকার নিয়ে আর সজীবের সামনে সে দাঁড়াবে না। যার মন প্রাণ শুধু একজনকে ঘিরে, তার কাছে কি বা চাওয়ার আছে? কথার তো বরং কষ্ট হয় মানুষটাকে দেখলে। তার প্রিয় মানুষগুলো তাকে কিভাবে ছেড়ে চলে গেল। আপনহীন মানুষটার জীবনে সে কি পারবে আপন হতে? টেবিলের উপর চকলেট দুটো দেখলো কথা। মুখে হাসি ফুটলো। চকলেটগুলো খুললো। সাদা রঙের চকলেটটা একটুখানি মুখে দিল। সে চকলেট খায় না এমনিতে, কিন্তু একটা মুখে দিতেই ভালো লাগলো। সজীব তার জন্য চকলেট আনলো। কাপড় হাতে নিয়ে এগোতেই থেমে গেল সজীব। চোখে ভাসলো মায়ার মুখ নাড়িয়ে চকলেট খাওয়ার দৃশ্য। সজীব চকলেট দিলে কত খুশি হতো মেয়েটা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কথাও থেমে গেল। শান্ত চোখে তাকিয়ে দুপা এগোলো। সজীব কথার কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বলল, তুমি চকোলেট খাও? কথা ঘন ঘন মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। সজীব চলে গেল ওয়াশরুমে। আবারও হাসলো কথা। সজীব তার সাথে কথা বলেছে। কলি তখন সোফায় বসা ছিল। বাইরে বৃষ্টি পড়ছে, এক প্রকার তাণ্ডব বলা যায়। টিভিতে মনোযোগ দিয়ে কলি বিড়বিড় করলো, কিছুক্ষণ আগে তো কাঠফাটা রোদ ছিল, আর কিছুক্ষণ পর ঝড় এলে কি হতো? সুমন এখন ভিজে ভিজে আসবে। সুমন আজ অফিসে যায়নি? না, ওর নাকি কোনো বন্ধুর বাসায় যাওয়ার কথা ছিল। মোতালেব শেখ আসলেন। কলি উঠে দাঁড়ালো। টিভির চ্যানেল পাল্টিয়ে নিউজ দিল। কথাকে ডাকলো তার বাবা। বলল, তোমার বর এসেছে? কথা মাথা দুলালো। সজীব যখন নিচে নামলো তখনই সুমন এলো। সজীব তাকালো না তার দিকে। সুমন পা বাড়ালো। কলি বলল, তাড়াতাড়ি চলে এলে মনে হচ্ছে। সুমন কোনো কথা বলল না। হালিমা বেগম সজীবের পিছু পিছু এলেন। বললেন, নাচ জামাই, তোমার সাথে খুব জরুরি কথা আছে। সজীব কোনো কথা বলল না। হালিমা বেগম কড়া কণ্ঠে, হ্যাঁ না কিছু একটা বলবা তো? তুমি কথা বলতে জানো? জি। মা, এখানে না, উপরে গিয়ে কথা বলি। তোরা যা, আমি আসতেছি। নাচ জামাই, তোমার শ্বশুরের লগে উপরের ঘরে যাও। বেশি কথা বলাইও না, আমার ছেলেটার শরীর খারাপ। জি। বাবা আবার কি বলবে? বকবে না তো? মোতালেব নিজের রুমে পায়চারি করলেন অনেকক্ষণ। সজীব এলো কিছু পরে। বলল, কি জন্য ডেকেছেন? মোতালেব শেখের চাহনি নরম। আলতো সুরে তিনি বললেন, বসো। না, বুঝবো না, আপনি বলুন। মোতালেব শেখ ড্রয়ারে হাত দিলেন। ঘেটে ঘুটে কাগজপত্র বের করলেন। সব গোছগাছ করে সজীবের সামনে এলেন খালি হাতে। পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে সজীবকে প্রশ্ন করলো, যদি এই পুরো বাড়ির দায়িত্ব তোমাকে দেওয়া হয়, নিতে পারবে? যেন খুব স্বাভাবিক প্রশ্ন করলো সজীবকে। কোনো ভাবান্তর নেই। স্বাভাবিকভাবেই উত্তর দিল সজীব। নিতে পারার কথা পরে, আমি নেবই কেন? মোতালেব শেখ বিরক্ত হলেন না, খুশি হলেন। আবারও প্রশ্ন করলেন, কেন? তার উত্তর দিচ্ছি। মনে করো আমি তোমার বাবা, আর তোমার শাশুড়ি তোমার মা, আর তুমি এ বাড়ির উত্তরসূরি। আপনার 2 মেয়ে আছে। জানি, বাড়ির কথা ছাড়ো।
কোম্পানির কথায় আসি। একটি শক্তপোক্ত ঢাল দরকার আমার, যে আমার কোম্পানিটা নিজের মনে করবে, আমার ব্যবসার হাল ধরবে, আমার কোম্পানির সুনাম বজায় রাখবে। আমার তো ছেলে নেই, মেয়ে দুটোর উপর ভরসা করা যায় না। আমি কি করতে পারি? আমাকে এসব কেন বলছেন? মোতালেব শেখ হেঁটে গেলেন ড্রয়ারের কাছে, সব পেপার এনে দিলেন সজীবের হাতে। সজীবের হাতটা ধরা। সজীব তাকালো মোতালেব শেখের হাতের দিকে। মোতালেব শেখের কণ্ঠ নামানো, চোখের কোণায় ভাসছে নোনা জল। সজীবের প্রতি তার অগাধ বিশ্বাস, ভরসা। সজীব হাত সরাতেই পারল না। পেছনে এসে দাঁড়িয়েছে কথা, মার্জিয়া আর হালিমা বেগম। মোতালেব শেখ বললেন, আমাকে ফিরিয়ে দিও না। মনে করো তোমার বাবাই তোমাকে অনুরোধ করছে। কি হচ্ছে এসব? আর কোনো কিছুর মায়া সে নিজেকে জড়াবে না, কারো মায়া জড়াবে না। সে পারবে না, এত দায়িত্ব কাঁধে নিতে পারবে না। আমাকে আর ঋণই বাড়াবেন না। মনে করো ঋণ শোধ করতে বলেছি। সজীব এবার হাল ছাড়লো। মার্জিয়া এসে সব পেপার আরো ভালো করে তুলে দেয় সজীবের হাতে। ফিরিয়ে দিও না বাবা, তোমার শ্বশুর তোমাকে খুব ভরসা করে, বিশ্বাস করে, কটু কথাগুলো মন থেকে বলে না। সজীব পেপারসগুলো রেখে দেয়, দূরে গিয়ে দাঁড়ায়, বলে, আমি দুঃখিত। আমার কাছে কোনো কিছুর আশা করবেন না প্লিজ। আমার কাছে কেউ ভালো থাকে না, থাকবে না। আমি কারো দায়িত্ব নিতে পারবো না। সজীব চলে যায়। মোতালেব শেখ বসে পড়েন, বলেন, সুমনকে ডেকে নিয়ে এসো মার্জিয়া। মার্জিয়া চলে যায়। কলি সহ সুমন আসে অনেকক্ষণ পর। সুমন ভিত চোখে তাকায় সবার দিকে। সজীব কিছু বলে দেয়নি তো? মোতালেব শেখ সজীবের মতো সুমনকেও সবটা বলে। পেপারসগুলো হাতে দিয়ে বলে, কোম্পানিটার সব দায়িত্ব নিতে পারবে? নিজের মনে করে সব ম্যানেজ করতে পারবে? আমি কি পারবো? কেন পারবে না? তুমি পারবে, দেখো। কোম্পানির একাংশ তোমার, আরেক অংশ কথার নামে। কলিরটা তুমি পাবে। একাংশ দেওয়ার জন্য এত ঢং? আমার লাগবে না কিছু, সুমনের নামে করে দাও ওটা। আমি তো বাড়ির ভাগ পাবই। বাড়ি আমাদের? বাড়ি এখনো ভাগ হয়নি কলি। কলি চুপ হয়ে গেল। মোতালেব শেখ বললেন, আমি উকিলের সাথে কথা বলবো, স্বেচ্ছায় তোমার অংশটা সুমনের নামে করে দিব। কথারও শেয়ার আছে ওই কোম্পানিতে, তাহলে কি আমি একাই ম্যানেজ করব সবটা? আমি মরে যাইনি এখনো। ঠিক আছে। সুমন আর কলি চলে গেল। মার্জিয়ার সাথে সাথে বলল, অর্ধেক বললেন কেন? ওখানে তো পুরোটা কথা ছিল। তাছাড়া কোম্পানি দুই ভাগ হয়ে গেলে কেমন হবে? কি করছেন আপনি? পুরোটাই লিখে দিয়েছি। এসব আমার ব্যাপার, তোমার নাক না গলালেও চলবে। এই লোক কি বলছে এসব? পুরোটা লিখে দিয়েছে মানে কি? হালিমা বেগম চলে যান মেজো ছেলের কাছে, আবার আসবেন। দুপুরে সজীবের সামনাসামনি হলো সুমন। সজীবকে দেখে মনে হচ্ছে না সে কিছু শুনেছে বা দেখেছে। তারপরও ভয় যাচ্ছে না সুমনের। সোনালির ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। কোম্পানির পেপারসগুলো হাতে আসলে হয়ে যাবে। অর্ধেক শেয়ার বেচে দিয়ে চিরতরে এ বাড়ি ছেড়ে চলে যাবে সে। কলি মলি মরুক পচুক, তাতে তার কি? এই বুনো শ্বশুর তাকে কম জ্বালা জ্বালায়নি। অফিসে গাদার মতো খাটতে বলে, খাওয়ায় আবার খোটা দেয়। মজা দেখাবে সে। সোনালির কাছে তাকে ফিরে যেতে হবে, অন্তঃসত্ত্বা সে। সব প্লেনে জল ঢেলে দিল সোনালি। কলির ব্যাপারে সে জেলে গেলে কেয়ামত হবে। গত 6 মাস সে কাজের বাহানা দিয়ে এখানে পড়ে রয়েছে। খোঁজ নিয়ে সোনালি এই শহরে চলে এসেছে। এখানে আসবে না তার গ্যারান্টি কি? খাওয়া শেষে সজীব সোজা উপরে চলে গেল। শুধু একবার সুমনের প্লেটের দিকে তাকিয়েছে। যারা এত বিশ্বাস করে তাকে কি করে সে তাদের ঠকাতে পারে? কি করে? অমানুষ কি তাহলে এদের বলে? তাদের খেয়ে তাদের পিঠে কুড়াল মারছে। মেয়েদের মন নিয়ে খেলা করা মানুষগুলোর পরিণতি কেমন হওয়া দরকার? কি আশ্চর্য পৃথিবীর নিয়ম! কেউ প্রাণ দিয়ে চাইলেও প্রিয়জনকে ধরে রাখতে পারে না, আবার কেউ প্রিয়জন কাছে থাকলেও মূল্য বুঝে না। এমন কেন হয়? উকিল দিয়ে সব কোম্পানির অর্ধেক অংশ সুমনের নামে করা হয়। কলির চাওয়া পূরণ করলো মোতালেব শেখ। কথার অংশটুকু কথার নামে। সজীব এসবের মাঝে থাকতেই চায় না। কেমন আনমনা ছেলেটা। কোম্পানির পেপারস হাতে পেয়ে সুমনেরও পাল্টাতে থাকে গিরগিটির মতো। কলির উপর কথা না বলার ছেলেটা কলিকেই আদেশ করে। কথায় কথায় ছেড়ে যাওয়ার ভয় দেখায়। কলির মতো অন্ধ ভালোবাসে নিমজ্জিত বোকা মেয়েটাও পালন করে সুমনের আদেশ। এছাড়া তো তার আর কোনো উপায় নেই। সে ভালোবাসে সুমনকে, ভালোবেসেই বিয়ে করেছে। সে মানুষটাকে আগলে রাখার জন্য খারাপ হয়েছে মায়ের কাছে, বাবার কাছে, একমাত্র ছোট বোনের কাছে।
ইদানিং বেশি খারাপ আচরণ করে সুমন তার সাথে, তুই তোকারিও করে। বাচ্চার কথা বলে চেঁচামেচি করে যাতে কলি আর সে কথা মুখে নেওয়ার সাহসটুকুও করতে না পারে। কলি হয়ে পড়ে দিশেহারা। কি হয়েছে সুমনের? সে কি পরনারীতে আসক্ত? কি করবে কলি? সুমনের ফোন থেকেও কোনো কিছু তথ্য পাওয়া সম্ভব নয়। কোথায় যে রাখে ফোনটা? সন্দেহ করলে সোজাই বাড়ি ছেড়ে চলে যাবেও বলেছে। তাই কলি কিছু জিজ্ঞেসও করতে পারে না। যেই না একবার ফোন হাতে পেল, তাও ফোন লক করা। আরও ভেঙে পড়ল কলি। কি করবে সে এখন? সুমন যদি অন্য নারীতে আসক্ত হয় তাহলে সে মা বাবাকে মুখ দেখাবে কি করে? মা বাবার ইজ্জত সম্মান সব ধুয়ে মুছে যাবে। কলি খেয়াল করলো কারো দোষ নেই আসলে, সবই সুমনের দোষ। সুমনই বলতো তাকে মা বাবা বোন কেউ সহ্য করতে পারে না। কলির কান ভারী করেছে। আসলে তো পুরোটাই মিথ্যা। অন্ধ ভালোবাসা শেষ করে দিল কলিকে। আসল কথা তো সুমনই সহ্য করতে পারে না কাউকে। তার মানে কথা ঠিকই বোঝাতো যে সুমন ওর দিকে বাজেভাবে তাকায়। ঘৃণা উপচে পড়ল কলির। এই কেমন মানুষকে ভালোবেসেছে সে? কলির সন্দেহই ঠিক হলো। সেদিন মাঝরাতে সুমনকে পাশে না দেখে সে ঘর থেকে বের হয়। গুটি গুটি পায়ে হেঁটে সে এগোয় রান্নাঘরের দিকে। সুমন এতটাই চালাক, কথা বলার জন্য সঠিক জায়গা খুঁজে নিল। কোনো এক মহিলা রুক্ষ কণ্ঠে শুনল কলি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে। ভয় হলো কলির। চুপি চুপি এসে সে শুয়ে পড়ল বিছানায়। সুমন কথা বলা শেষ করেই আসলো। বিছানায় শুয়ে পড়ে কলিকে কাছে টেনে নিল। ভেতরে ভেতরে গুমড়ে মরল কলি। বোঝাতে পারল না কিছু। সে বুঝতে পেরে গেছে সুমন এতদিনে তাকে শুধু ব্যবহার করেছে, তাকে ফাঁসিয়েছে শুধু প্রপার্টির জন্য। কলি কাকে বলবে এখন এত সব? কে দাঁড়াবে কলির পাশে? তখন সন্ধ্যা। কলি আর কোনো পথ খুঁজে পেল না। মা বাবা ছোট বোনটার দিকে তাকালেই নিজের প্রতি ঘৃণা হয়, লজ্জা হয়, অনুতাপ হয়। কলি বেছে নিল আত্মহত্যার পথ। এটিই তাকে একমাত্র মুক্তি দিতে পারে। নইলে এই পোড়া মুখ সে দেখাবে কি করে? ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে কত চেষ্টা করে। শেষ পর্যায়ে এসে আবার গুটিয়ে নেয় নিজেকে। ছাদে এসে দাঁড়ায়। নিচে দাঁড়িয়ে মৃত্যু দেখে। এখান থেকে নিচে লাফ দিয়ে পড়ে গেলেই তো সব শেষ হবে। ছাদের দরজা কেউ জোরে ঠেলতেই জোরে আওয়াজ হয়। কলি শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলার আগেই জোরে টান পড়ে তার হাতেই। কলি মানুষটাকে না দেখে চিৎকার করে কাঁদে আর হাত ছাড়াছাড়ি করতে করতে বলে, ছাড়ো আমাকে ঠকিয়েছো তুমি। সজীব কষে চর বসায় কলির গালে। কলি হু হু করে কেঁদে বসে পড়ে নিচ্ছে। ছাদের দরজা ঠেলে আরও আসে সুমন, কথা, মার্জিয়া, মোতালেব শেখ। সুমন আসার সাথে সাথেই বলে, বাহ, নিজের বউকে ছেড়ে এখন বইয়ের বড় বোনকে বেছে নিয়েছিস। তোর রুচি তো দেখছি দারুণ ছোট লোকের বাচ্চা। সুমন খেয়াল করেনি কথা তার পাশে ছিল। সর্বশক্তি দিয়ে চর বসায় কথা সুমনের গালে। সুমন ক্ষেপে কথার গালে বসায় আরেক চর। মোতালেব শেখ আর মার্জিয়া বেগম হতবিহবল। কি হচ্ছে এসব? কথাকে বুকে জড়িয়ে ধরে মার্জিয়া বেগম। কেঁদে উঠে কথা। সুমনের চোয়াল বরাবর ঘুষি বসায় সজীব। পড়ে যায় সুমন। পা দিয়ে জোরে লাথি বসায় সজীব। বলে, প্রতারক, বের হ এই বাড়ি থেকে, বের হ। সবাইকে তোর মতো ভাবিস। কি হচ্ছে এসব সজীব? আপনার বড় মেয়ে সুইসাইড করতে যাচ্ছিল। মার্জিয়া বেগম আতকে উঠে। কলি মাথার চুল টেনে ধরে। মোতালেব শেখ বললেন, কেন? সব মিথ্যে কথা। তুই ওকে? সজীব আবারও লাথি বসায়। কলি কেঁদে উঠে জ্বরে। সজীব বলল, ওর আরেকটা বিবাহিত বউ আছে। আপনার বড় মেয়ের আগেও আরেকটা বিয়ে করেছিল। আপনার বড় মেয়েকে বিয়ে করেছে শুধুই সম্পত্তির জন্য, আর কিছুই না। মোতালেব শেখ হা করে তাকিয়ে থাকেন। কলিকে জিজ্ঞেস করলো, কলি, তুমি এজন্যই? কলি হাউমাউ করে কেঁদে উঠল। সুমনের গালে জোরে চর বসালো মোতালেব শেখ। রাগে ঘৃণায় তরতর করে কাঁপতে কাঁপতে তিনি জ্ঞান হারান। মার্জিয়া আর কথা ধরে ফেলে। সজীবও এগিয়ে যায়। ছাদে থাকা ফুলের টব তুলে নিয়ে সুমন পেছন থেকে জোরে আঘাত করে সজীবের মাথায়। মায়ের হাত চেপে ধরে সজীব। কথা চিৎকার দিয়ে ওঠে। মোতালেব শেখ ততক্ষণে হাত পা ছেড়ে দেন। কথা গিয়ে সজীবকে ধরে। এলোমেলো সুরে কেঁদে দেয়। সুমন ধরে কথার হাত টানতে থাকে। কথা চেঁচিয়ে কাঁদে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হয়। সুমন আরো জোরে আঘাত করে সজীবের মাথায়। ঢলে পড়ে সজীব। তবে হাতের মুঠোয় কথার হাত। সুমন টানাটানি করার পর্যায়ে দেখতে পায় সজীব কথাকে ধরে রেখেছে। জোরে লাথি বসায় সে। সজীব এবার ছেড়ে দেয়। বলে, কথা
কলি উঠে বসে সুমনের হাত থেকে কথাকে ছাড়িয়ে নিতে নিতে বলে, শয়তান, ছাড় আমার বোনকে। সুমন এক ধাক্কা দেয় কলিকে। কলি গিয়ে পড়ে ছাদের রেলিংয়ে। কপাল ফেটে তরতর করে রক্ত বের হয়। সে অজ্ঞান হয়ে পড়ে। কথা চিৎকার করে কাঁদে। সুমন তাকে টেনে নিয়ে যায় ঘরে। পেপার সেনে বলে, সই করো তাড়াতাড়ি, নাহলে তোমার পুরো পরিবারকে খুন করবো আমি। সই করো, ওই কোম্পানির অর্ধেক আমি অলরেডি বিক্রি করে দিয়েছি। তোমার সই হলে এটাও বিক্রি হয়ে যাবে, করো তাড়াতাড়ি। আমার পরিবারকে ছেড়ে দাও, সই করে দেবো আমি। সুমন ইশারা বুঝলো না, বলল, সই দাও তাড়াতাড়ি, আমি চলে যাবো এখান থেকে, তাড়াতাড়ি সই দাও। কথা সই বসায় তাড়াতাড়ি। হো হো করে হাসে সুমন। পেপারসগুলো গুছিয়ে নিয়ে হাসতে হাসতে চলে যায়। বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কথা দৌড়ে উঠে ছাদে। মার্জিয়া স্বামীকে রেখে একবার সজীবের কাছে যায়, একবার কলির কাছে যায়। কলির কপাল বেয়ে রক্তস্রোত, সজীবেরও। কথা হাওমাও করে কেঁদে একবার সজীবকে ডাকে, একবার কলিকে। তখনই ছাদে চলে আসে উকিল। অ্যাডভোকেট হামিদ সবাইকে এই অবস্থায় দেখে ভড়কে যান, বলেন, কি হয়েছে এখানে? বাইরের দরজা বন্ধ দেখলাম, ভিতরে না আসলে তো দেখতেই পারতাম না। সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে, সবাইকে। কথার ইশারা হামিদ সাহেব বুঝতে পেরে সাহায্য করে। তখনই সজীবের হুঁশ ফিরে সামান্য। কথা তার চোখ আতখোলা দেখে আবারও জোরে কেঁদে দেয়। কলির উপর এবার রাগ উঠছে। কলির জন্য তারপর এত আঘাত পেল, কিন্তু কলিও তো টকে গিয়েছে, আঘাত পেয়েছে। কলি আর সজীবকে হসপিটালে নিয়ে যাওয়া হলো না। আর মোতালেব শেখকে, উনি হার্টের রোগী, স্ট্রোক করেছেন। প্রায় তারপরের দিন ফজরের আজানের পরপর জ্ঞান ফিরল কলির। কাঁদল সে। সজীব কপাল চেপে বেড থেকে নামার আগে কথা দৌড়ে আসলো। তার বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদলো হিচকি তুলে তুলে। সজীব ভাবলো এভাবে সে মায়ের জন্য কেঁদেছিল। মায়া কি ফিরে এসেছে আবার কথা রূপে? না হলে কথা এত ভালোবাসে কেন তাকে? মায়াবতী ছাড়া সজীবকে কে এতটা ভালোবাসবে? এই নিশ্চয়ই মায়াবতী। কথা রূপে আবার এসেছে সজীবকে আগলে রাখতে, ভালোবাসতে। কথার প্রতিটি কান্না আর চোখের জলই বলে সজীবকে সে কতটা ভালোবাসে। ভালোবাসা এমন কেন? সবার চাইতে গুরুতর অবস্থা মোতালেব শেখের। তিনি সুস্থ হন প্রায় 1 সপ্তাহ পর। হসপিটালের বেডে থাকা অবস্থায় ডাকেন সজীবকে। সজীবের হাত ধরে বলে, আমার এই পরিবারটাকে একটু আগলে রেখো। আমি আর কয়দিন থাকবো? ওই পুরো কোম্পানিটা আমি তোমার নামে লিখে দিয়েছি। তুমি এবার আর না করো না প্লিজ। সুমনের আসল রূপ বের করতে আমাকে এই খেলাটা খেলতে হলো, নাহলে কলি বিশ্বাস করতো না আমার মুখের কথা। তার মানে সুমনের পেপারসগুলো নকল। উকিল সাহেবের সাথে কথা বলে আমি এসব করেছি। সুমন যাদের সাথে কোম্পানি বিক্রি ডিল করেছে তারাও ঠকে গিয়েছে, কারণ ওই পেপারসগুলো যে নকল সেটা তারা ধরতে পারেনি। তবে খুব শীঘ্রই বুঝে যাবে ওগুলো নকল। উকিল সাহেব তো আছেই। সব ঠিক আছে, কিন্তু আমার নামে কেন করলেন? আপনার 2 মেয়ে। মোতালেব শেখ শক্ত করে ধরে সজীবের হাত, বলে, আমাকে কথা দাও, এই পরিবারটাকে নিজের পরিবার হিসেবে দেখবে, আগলে রাখবে, পাশে থাকবে। কথা দাও। একজন বাবা তোমার অনুরোধ করছে। সজীব কথার দিকে তাকালো চোখ তুলে। মার্জিয়া বলল, কথা দাও, মানুষটাকে আর ফিরিয়ে দিও না বাবা। কথা দিলাম, ভালো রাখবো, ভালো থাকবো। মোতালেব শেখ হাসেন, আনন্দের হাসি। এবার তিনি নিশ্চিন্ত। সজীব বের হয়ে যায় হসপিটাল থেকে। তখন ইশারের আজান পড়ছে। মসজিদের কাছাকাছি গিয়ে বসে পড়ে সজীব। পকেট থেকে বের করে 2টো ছবি, একটা মায়ের, অপরটি প্রিয়তমার। ছবি দেখেই বিড়বিড় করে, আম্মা, আমি তো বাথন হারা পাখির মতো উঠতে চেয়েছিলাম, কিন্তু আবার জড়িয়ে পড়লাম মায়ের বাথনে। আবারও জড়িয়ে পড়লাম একটা পরিবারের সাথে। এখন আমার উপর নির্ভর করছে পুরো পরিবারের ভালো থাকা। আমাকে দোয়া করো আম্মা, যাতে আমি ভালো রাখতে পারি সবাইকে। মায়ার ছবির দিকে তাকাই সজীব, বলে, তুমি তো আমাকে একদম নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছো মায়াবতী। যেখানেই থাকো ভালো থাকো। তুমি কি মাঝে মাঝে আসো কথার মাঝে? আমি কথার মাঝে তোমার প্রতিচ্ছবি কেন দেখতে পাই? কথাও কেন আমাকে ভালোবাসে? আমার কপালে তো এত ভালোবাসা হয় না মায়াবতী। ভালোবাসা পেলে হারিয়ে ফেলার ভয় জেগে বসে। আমি আর নিঃস্ব হতে চাই না মায়াবতী। আমি এবার একটু ভালো থাকতে চাই, একটু ভালো রাখতে চাই।